কেমন আছো শিক্ষার্থীরা? নিশ্চয়ই ভালো। আজ আমরা নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ যে জিনিসটি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি এটা হচ্ছে বাস্তব সংখ্যা, যেটা 6, 7, 8, 9, 10 সব ক্লাসেই লাগবে। এর উপরে যাই যাও, এটা বেসিক, বাস্তব সংখ্যা বেসিক তোমার জানতে হবে। এমনকি এমন সময় দেখা যায় চাকরি, প্রাইমারি সেক্টর, হাই স্কুল, যে কোনো শিক্ষকতা পেশায় যাও, এইসব জিনিস তোমাকে জানতে হবে, বেসিক জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা জানি বাস্তব সংখ্যা মানে সংখ্যা। সংখ্যা কোত্থেকে আসলো? ঠিক আছে, সংখ্যা কোত্থেকে আসলো তা জানার আগে আমাদেরকে জানতে হবে কি প্রতীক। এখন প্রশ্ন হচ্ছে, মানব সভ্যতার শুরুতেই মানুষ তার প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য মেটাতে গিয়ে গণনার প্রয়োজন অনুভব করে। কি অনুভব করে? গণনা। কিসের জন্য? মানব সভ্যতার শুরুতে মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে গণনার প্রয়োজন দেখা দেয়। প্রথম অবস্থায় মানুষ যেসব গণনা জানে না, তখন মানুষ প্রথম অবস্থায় বিভিন্ন ধরনের প্রতীক, সমান আকারের একই রকম বস্তু বা কাঠি বা মাটিতে বা পাথরে দাগ দিয়ে প্রাণী বা বস্তুর হিসাব রাখত। ঠিক আছে, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্যের হিসাব রাখার জন্য প্রতীকের প্রয়োজন হয়ে পড়ে। ঠিক আছে, প্রয়োজন দেখা দেয়, সেখান থেকেই জন্ম নেয় আজকের এই সংখ্যা। ঠিক আছে, এবং ক্রমানুসারে ব্যবহৃত হয় বিভিন্ন প্রতীক। এখন প্রশ্ন হচ্ছে, আগে তো সংখ্যা আসে নাই? হ্যাঁ, আসবে। তাহলে কি? তাহলে এই যে এই হিসাবের জন্য আমি কি ব্যবহার করছি? প্রতীক। নিশ্চিত। এখন প্রতীক কি? গণিতের ভাষায়, গণিত শাস্ত্রে প্রতীক কি? প্রতীক বলতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং তার সাথে 0, 0, এই 10টা জিনিস নিয়েই প্রতীক। ঠিক আছে, এই প্রতীককে আবার আমরা কি বলতে পারি? অঙ্ক বলতে পারি। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি ইংলিশ লিখতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, এই 10টা। এখানে কটা আছে? 10টা। এই 10টাকে আমরা কি বলতে পারি? প্রতীক বলতে পারি। কি বলতে পারি? প্রতীক বলতে পারি। এই প্রতীককে আবার কি বলা হয়? অঙ্ক বলা হয়। কি বলা হয়? অঙ্ক বলা হয়। আমরা এই এখানে লিখছি, আমি তাকে বলতে পারি 1, 2, 3, 4, এইভাবে আমি লিখে দিতে পারি। ঠিক আছে, হইতে পারে 10টা হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। ঠিক আছে, তাহলে কি এই 10টা? ঠিক আছে, এই 10টাই হচ্ছে আমার প্রতীক। আবার একে আমি কি বলতে পারি? কি বলতে পারি? অঙ্ক বলতে পারি। তো কিছু কাহিনী তোমাদেরকে না বললেই নয়। এই সংখ্যাতে আসছে না, আগে কি দেখা গেছে? কারো ঘরে কোনো প্রাণী আছে। ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে, এই প্রাণীটা মানুষ হিসাব করে। যেমন কারো ঘরে 10টা গরু আছে, গবাদি পশু ছাগল আছে 9টা, 8টা, 10টা, 12টা, 15টা। মানুষ কি করতেছে? মানুষ গণনা জানতো না, তখন মানুষ কি করত? মানুষ মাটির মধ্যে দাগ কাটতো। তার গোয়াল, যেমন তার ঘর থেকে বেরিয়ে দিত, তখন তারা দাগ কাটতো। ঠিক আছে, সে বিকাল বেলা যে সময় ফিরে আসতেছে, তখন সে একটা দাগ মুছতেছে, সে গরু ঢুকতেছে। মানুষের হিসাবটা ছিল এরকম। তারপরে গাছের মধ্যে মানুষ দাগ কাটতো। তারপর কি করতো? মানুষ পাথরের মধ্যে করতো। আবার এক সময় দেখা গেছে আস্তে আস্তে এই গবাদি পশুর পরিমাণ বাইরে গেছে, তখন মানুষ কি করত? তখন মানুষ ওই মাটি আছে না, মাটির ছোট ছোট গুটলি বানাইতো,
বানায় রাখতো বক্সের মধ্যে। যে সময় যাইতো তখন মানুষ একটা একটা সরাইতো, গবাদি পশু গেছে, মানুষ হিসাব জানতো না, কিন্তু সংখ্যা দিয়ে মানুষ এই প্রতীকের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতীক, এটা আমরা সংখ্যার প্রতীক বলতেছি, কিন্তু এক সময় আসতো এই জিনিসগুলো করতো মানুষ বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে, এরপরে আসতো তারা আবার ট্রান্সফার করতো। যদি দেখা যেত কোনো কারণে এই আমার তো সকালবেলা একটা চাকা আমি কেন রাখছিলাম মাটির চাকা, এখন তো একটা মাটির চাকা এদিকে যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না, মানে কি আমার হিসাবে গন্ডগোল হচ্ছে, মানে আমার একটা গবাদি পশু ঘরে মানে এসে পৌঁছে নাই, তখন মানুষ খোঁজ খবর করতো, ঠিক আছে। তারপর যে সময় হিসাবটা অনবরত বাড়া শুরু হইলো, তারপরে এক পর্যায়ে গেছে কি মিশরীয়রা বিভিন্ন ধরনের সিমটম ব্যবহার, লাঠি ব্যবহার করতো, দণ্ড ব্যবহার করতো হিসাবের জন্য। এটাও হইছে এমন হিসাব যে একটা সিমটমকে 100 আছে, কোনটাকে 100 বলা হয়তো, কোনটাকে 200, কোনটাকে 500, কোনটাকে 1000, পরবর্তীতে আমরা নির্ধারণ করছি, কিন্তু এরকম একটা হিসাব করতো তারা সংখ্যা দিয়ে হিসাব করতো না, কিন্তু তারা একটা হিসাব করতো এরকম জিনিসটা, এতটি জিনিস গেলে এতটি, এতটি জিনিস গেলে এতটি। যেমন এক্সাম্পল, যেমন 200টা গরু গেছে বেরিয়ে গেছে একটা ইয়ের থেকে, ঘর থেকে, এমন কি তারা বলতো এতটি, আগে অল্প পরিসরে হিসাব করতো, তারপরে হইতো না এতটি গেছে, তাই এই বাক্সটা সরাইতো, মানে এই দণ্ডটা সরিয়ে হইতো আমার এতটি জিনিস গেছে, আবার কাউন্ট করতো, বাই বলে যেত, আবার তারা রাখতো আরেকটা দণ্ড, তিন কি 100, 100, 200, যেমন আমরা এক্সাম্পল দিয়ে ধরে দিই, যেমন কত ফার্স্ট চান্সে 100টা গেছে, 100টারে আমরা উল্লেখ করতাম একটা দণ্ড দিয়া, কিন্তু ছোট আকারে গণতে গণতে এই জিনিসগুলো এরা বড়টা সরাইতো, এভাবে সংখ্যা। কিন্তু যে সময় সংখ্যা অনুভব, এটা একটা কি বলে, একটা বিচ্ছিরি, মানে কি মানুষের যেমন ধরো সকালবেলা জিনিসপত্র গড়তে বাইর করতে মানুষের অনেক সময় লাগে যেত, আবার গড় ডুবাইতে অনেক সময় লাগে যেত, এটা মানুষের জন্য একটা একটা পরিশ্রমের কাজ হয়ে দাঁড়াইলো। তখন মানুষ চিন্তা করলো না এইসব করে তো আর চলবে না, এখন আমাদের এই সংখ্যা জানতে হবে, কিভাবে খুব দ্রুত আমরা জিনিসগুলারে সলভ করতে পারি, ঠিক আছে। তখনই আসলো আমাদের এই সংখ্যা, মানে কি সংখ্যা মানে কি প্রতীক আসলো। প্রতীক বলতে কি আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এই 10টাকে আমরা কি প্রতীক বলি। আবার এই প্রতীককে আমরা কি বলতে পারি, অঙ্ক বলতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে, এখন তো আমরা ঠিকই জানি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, হ্যাঁ আমরা তোমাদেরকে বলছি 9 এরপরে 0, এই 10টা হচ্ছে কি আমার প্রতীক বা অঙ্ক। আবার এই 10টাকে আমরা কি বলতে পারি, সংখ্যাও বলতে পারি, ঠিক আছে। এই পার্ট পার্ট করে একটাকে আমি কি বলতে পারি, সংখ্যাও বলতে পারি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে 11 মানে 11, এটাকে কি আমরা অঙ্ক বলতে পারি না, এটাকে আমরা অঙ্ক বলতে পারি না, কেননা অঙ্ক বলতে গেলে এই 10টা জিনিস হতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, এই 10টা জিনিস থাকলে এটা অঙ্ক, ঠিক আছে। আবার এটা সংখ্যা, কিন্তু এই 11টা মানে এই 11 এর শুধুমাত্র সংখ্যা, নট অঙ্ক, ঠিক আছে। খেয়াল থাকবে তো, যেমন ধরো আমরা এলাম 23, এটাকে বলা হয় সংখ্যা, অঙ্ক না, ক্লিয়ার। সংখ্যা এটা, কিন্তু এটা কি অঙ্ক না। তাহলে সংখ্যার দান আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তারপর আমরা আসতেছি, দেখো এখানে আমরা আজকে আলোচনা করব বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন, মানে শ্রেণী বিন্যাস নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস, বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস, তার মধ্যে কি দাঁড়াইতেছে, মূলদ, অমূলদ। এখন প্রশ্ন হচ্ছে মূলদ কি আর অমূলদ কি, মূলদ কি আর অমূলদ কি। বাস্তব সংখ্যা বলতে তো আমরা জানি, বুঝে গেলাম এই পৃথিবীতে গণিত শাস্ত্রে যত জিনিস আছে, হিসাব নিকাশ সবই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, কিন্তু তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে, এখন আমরা পার্ট পার্ট করে নিয়ে যাব। ফার্স্ট হচ্ছে মূলদ, তারপরে অমূলদ। আচ্ছা, তাহলে আমরা আগে মূলদটা কি, মূলদটা হচ্ছে যাকে p/q আকারে প্রকাশ করা যায়। মূলদটা কি, যাকে p/q আকারে প্রকাশ করা যায়। মূলদটা কি, যাকে p/q আকারে, মূলদ হইতে গেলে তার 3টা ক্রাইটেরিয়া আছে।
যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। 2 নম্বরটা হচ্ছে পি কিউ দুইটি কি হবে পূর্ণ সংখ্যা হতে হবে। মূল সংখ্যা ক্রাইটেরিয়া কি? যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আরেকটা কি? পি ও কিউ দুইটি হতে হবে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? 1.2 না, এটা পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা মানে কি? 1 2 3 7 10 15 একে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এটাকে কি পূর্ণ সংখ্যা হতে হবে। আরেকটা কি আছে? q is not equal to 0। q সমান 0 হতে পারবে না। এর মানে কি? q is not equal to 0। তাহলে মূলদ হইতে গেলে আমার কি লাগবে? এই তিনটা ক্রাইটেরিয়া। যাকে p বাই q আকারে প্রকাশ করা যাবে। p q দুইটি পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা হতে হবে। এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি p বাই q আকারে যদি প্রকাশ করতে যাই, যদি তাকে p বাই q আকারে আমি প্রকাশ করতে যাই, তাহলে আমার কি হইতে হবে? p q দুইটি পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা হইতে গেলে एग्जांपल যেমন ধরো একটা p ধরো সমান আমি 2 ধরি 2 আর q সমান আমি 3 ধরি 2 বাই 3। ক্লিয়ার? এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এই তো 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা। আবার আরো পূর্ণ সংখ্যা ধরি 6, এটা 5 পূর্ণ সংখ্যা। ঠিক আছে? q is not equal to 0 এর মানে কি? p যদি আমি 2 ধরি, q সমান আমি 0 ধরতে পারতাম না, হয় 3 ধরতে হবে অথবা 1 ধরতে হবে। ঠিক আছে? তাহলে মূলত কি দেওয়া হলো? যাকে p বাই q আকারে প্রকাশ করা যায়। p q দুইটি পূর্ণ সংখ্যা, q is not equal to 0 হলো তো? তাহলে এটার মধ্যে হলো মূলদ। মূলদ নিয়ে আরো কথা আছে, এটা পরে আরো আমরা আগাবো। ঠিক আছে? তাহলে আগে অমূলদটা নিয়ে আমরা একটু আলাপ করে ফেলি। অমূলদ কি? অমূলদটা কি? অমূলদটা হচ্ছে এমন একটা জিনিস, অমূলদটাকে বলা যায় আবার অসীম অনাবৃত দশমিক। এই কথা আগে বললাম, কারণটা কি? মূলদ এবং অমূলদের মধ্যে আমরা একটু আলাদা বলবো। অমূলদটা কি? যেটা অমূলদ এটাই মূলদ না। ঠিক আছে? যেমন একটা উদাহরণ এক্সাম্পল আমি তোমাদেরকে শর্টকাট বোঝার জন্য একটা বললাম না, 2.32167915 শেষ হইতেছে না এমন একটা সংখ্যা। ক্যালকুলেটর টিপা দিলে এরকম একটা মান আসতে পারে। ক্যালকুলেটর, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে তোমরা এটা পাবা। ঠিক আছে? এখন আবার যেমন ধরো 3.5679 অজস্র সংখ্যা আসতেছে, তাহলে কি দাঁড়াইলো? অসীম অনাবৃত দশমিক। অমূলদ কি দাঁড়াইতেছে? দশমিকের পরে এমন সব অঙ্ক সংখ্যা আসবে যে অঙ্ক সংখ্যা সহজে শেষ হয় না। দশমিকের পরে যে অঙ্ক সংখ্যা আসে তার কোনো শেষ নাই, অসীম পর্যন্ত আসবে, তার আটকানোর কোনো সুযোগ নাই, সে শুধু আসবে এবং একটা নতুন জিনিস আসতেছে, শেষ নাই। এটা কি বলে? অমূলদ। এটাই বলা হয় অসীম অনাবৃত দশমিক। তার আকৃতিটা এই একটা জিনিসই তাকে বলা হয় অমূলদ। তাহলে কি? তাহলে অমূলদটা আবার কি? তোমাদের 9, 10 এর বইতে কিন্তু অমূলদ নেওয়া দেওয়া আছে যে সংখ্যাকে কি p বাই q আকারে প্রকাশ করা যায় না। p ও q কি পূর্ণ সংখ্যা, q is not equal to 0। যদি p বাই q আকারে যদি প্রকাশ নাই করতে পারলাম, আর তাহলে p ও q পূর্ণ সংখ্যা আর q is not equal to 0। এত এই অমূলদ নিয়ে এত সব কথা না বললে শুধু আমরা এই জিনিসই জানলাম, যদি একটা সংখ্যা দিয়া দশমিকের পরে যদি এই জাতীয় ক্রাইটেরিয়া থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো? অমূলদ বলবো। এবং এটাই একমাত্র অমূলদ, এবং এটার নামকরণ করা হয়েছে অসীম অনাবৃত দশমিক। ঠিক আছে? তাহলে অমূলদ গেল গিয়া। এখন আমরা আসি মূলদ এবং অমূলদের মধ্যে আমরা জায়গা ফেললাম। মূলদ আমরা কি জানলাম? যাকে p বাই q আকারে প্রকাশ করা যায়। p ও q দুইটি পূর্ণ সংখ্যা, q is not equal to 0।
ঠিক আছে, তাহলে আমরা আসি এই মূলত থেকে আমরা কি আসলাম, তারপরে পূর্ণ সংখ্যা কি, তারপরে আমরা আসতেছি পূর্ণ সংখ্যা। পূর্ণ এর আগে পূর্ণ সংখ্যা, এবার আগে আমরা কিছু জিনিস জানা দরকার। যেমন আমি আমার যেসব স্টুডেন্টকে ক্লাসে পড়াই না, তখন আমি তাদেরকে কিছু জিনিস জিজ্ঞেস করি, কথা তাদের মুখ থেকে, মাথা থেকে আমি আনতে চেষ্টা করি। যেমন ধরো তাদেরকে জিজ্ঞেস করি, দেখো তো দেখি তোমাদের ক্লাসরুমে কয়টা ফ্যান আছে? তখন তো তারা গণনা শুরু করে দেয়, গণনা শুরু করে দেয়। কয়টা হাই ব্রেঞ্চে আছে, কয়টা লো ব্রেঞ্চে আছে, এই তোমরা কয়জন স্টুডেন্ট আছে ক্লাসে আসছো রে, তখন তারা এই জিনিসগুলো শুরু করে দেয়। এর মানে কি, এই যে গণনা করতেছে, তাই এই গণনার মাধ্যমে যে সংখ্যাটা তাকে আমরা কি বলতে পারি? গণনাকারী সংখ্যা। এই যে গণনা করে তারা আমাকে বলতেছে, তাকে আমরা কি বলতে পারতেছি? গণনাকারী সংখ্যা। আর গণনাকারী সংখ্যা আরেক নামটা কি হচ্ছে জানো? স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যাকে আবার আরেকটা নাম বলা যায় কি? ন্যাচারাল নাম্বার। তাহলে গণনাকারী সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এই দেখলাম। এখন হচ্ছে আমরা এটা জাস্ট কথার মধ্যেই এই কথাগুলো বলতে হয়, এই জন্য বললাম। এখন দেখো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে কেন বলা হয়েছে? 3 ভাগে ভাগ করা যায়, ধনাত্মক, ঋণাত্মক, অঋণাত্মক। ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে ধনাত্মক কি? ধনাত্মকটা কি? ধনাত্মকটা কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যাটা হচ্ছে 1, 2, 3, 4, 5। এই সংখ্যাগুলো কি চিহ্ন আছে? প্লাস আছে না? এটা কি বলে? এটা বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এদেরকে কি বলে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এদেরকে কি বলে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এদেরকে আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারি। একটা জেনে নিলাম, ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? 1, 2, 3, 4, 5। যেগুলো আগে প্লাস না দিলেও কিন্তু শুধু ধনাত্মক মেনশন করে। ঠিক আছে, এই যে আমি যদি প্লাস না দেই, তারপরে ওইটা ধনাত্মক মানে পজিটিভ মেনশন করে মান। ঠিক আছে, এখন আমি জানি তোমাদের কাছে অঋণাত্মকটা কি? অঋণাত্মকটা কি? তাহলে আমি তোমাদের কি বলছি? ধনাত্মক সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা না? হ্যাঁ, ধনাত্মক সংখ্যা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যার সাথে যদি শূন্য নিয়ে যেটা গঠিত থাকে হলো অঋণাত্মক। যেমন 1, 2, 3, 4, 5 যত সংখ্যাই আসুক না সবই ধনাত্মক, কিন্তু তার সাথে যদি শুধুমাত্র শূন্য নিয়ে আসে শুরু করে তার যাত্রা, এই শূন্য নিয়ে যদি 1, 2, 3, 4, 5, 6 ডট শুরু হয়, তাকে কি বলে? অঋণাত্মক। তাই কি বলে? অঋণাত্মক। তাই কি বলে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাই কি বলে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে কি ধনাত্মকটা আমি কি জানলাম? ধনাত্মক জানলাম শুধুমাত্র 1, 2, 3, 4, 5 ডট ডট যা আছে তাকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, যাকে আমরা স্বাভাবিক সংখ্যাও বলতে পারি। ঠিক আছে, কি বলতে পারি তো? স্বাভাবিক সংখ্যা। আবার শূন্য নিয়ে যে সময়, এই শূন্যটা নিয়ে যে সময় এই স্বাভাবিক সংখ্যাগুলো আবার 0, 1, 2, 3, 4 এইসব চলা শুরু করে, তাকে কি বলা হয়? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপর আমার রয়েছে কি বাকি এখন? ঋণাত্মক। ঋণাত্মক বলতে কি বুঝাই আমরা? ঋণাত্মক মানে কি? যেমন ধরো -1, -2, -3, -4 ডট। এই প্রত্যেকটা সংখ্যার একই চিহ্ন আছে, মাইনাস আছে। মাইনাস থাকে মানে কি? তাকে ঋণাত্মক। তাহলে কি দাঁড়ালো? এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? পূর্ণ মানে কি? পূর্ণ 1, 2, 3, 4 এটা পূর্ণ, কিন্তু তার আগে মাইনাস থাকা এই জায়গায় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে কি দাঁড়ালো? এটাকে বলা হয় কি বলো তো দেখি?
0 1 2 3 4 5 তাকে বলা হয় অঋণাত্মক। আবার -1 -2 -3 -4 এটাকে কি বলা হয় ঋণাত্মক। তাহলে আমি পূর্ণ সংখ্যা সমান কি বলতে পারি? আমি পূর্ণ সংখ্যা সমান বলতে পারি অঋণাত্মক এবং ঋণাত্মকের মিশ্রণে যেটা হয় তাকেই বলা হয় কি পূর্ণ সংখ্যা। তাহলে এই জিনিসটা আমি কিভাবে লিখতে পারি? অঋণাত্মক এবং ঋণাত্মকের মিশ্রণে আমার কি হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে কিভাবে লিখতে পারি? 0 লিখলাম ফার্স্ট, 1 2 3 4 5। এখন দিয়ে লিখতে হবে -1 -2 -3 -4। এই যে একটা পাওয়া এলো তাকে কি বলে? তাকে বলে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এই সংখ্যাটা কি? এটা একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, খেয়াল থাকবে তো। অঋণাত্মক শূন্য সহ স্বাভাবিক সংখ্যা যাকে বলা হয় তাকে বলা হয় ঋণাত্মক, অঋণাত্মক। আর ঋণাত্মক কি? পূর্ণ সংখ্যা কি? -1 থেকে -. যা আসে, এমনকি এই দুটোর সময় আমরা এক ইয়ে করব, এই দুটো মিলিত যেটা আসবে এটাকে বলা হয় কি পূর্ণ সংখ্যা। খেয়াল থাকবে তো। তাহলে আমাদের কি গেল? মূলদের পূর্ণ সংখ্যা গেল। ঠিক আছে, পূর্ণের এই ক্লাসিফিকেশনটা আমরা শেষ করে ফেলি। ঠিক আছে, এখন ধনাত্মকের পরে কি আছে? মৌলিক। ধনাত্মকের পরে কি আছে? মৌলিক। এখন মৌলিক বলতে জিনিসটা মৌলিক, মৌলিক বলো তোমরা, মৌলিক বলতে কি বোঝায়? 1 কি মৌলিক সংখ্যা? না, 1 কিন্তু মৌলিক সংখ্যা না। এই এত সব সংখ্যা আছে কিন্তু 1 কিন্তু মৌলিক সংখ্যা না। এই সংখ্যাটা সবার সাথেই আছে, এই জন্য এটাকে আমরা মৌলিক সংখ্যা থেকে বাতিল করে দিচ্ছি। ঠিক আছে, এটা মৌলিক সংখ্যা না, 1 মৌলিক সংখ্যা নয়। 1 ছাড়া বাকি যে সংখ্যাগুলা দেখো, আবার তোমাদেরকে বলে দেই, এই ধনাত্মকের মধ্যে মৌলিক 1 আছে আর যৌগিক। এটা কি এই 1টা কেন আসে এটা তোমাদেরকে আমি বুঝাই দিব। মৌলিকটা হচ্ছে, যেমন ধরো মৌলিক হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা ছাড়া গুণ করা যায় না। যেমন 2 রে 2 × 1, 2 একে 2। এর মানে কি দাঁড়াইলো? 1 ছাড়া যে সংখ্যারে 1 ছাড়া আর কোন সংখ্যা দ্বারা গুণ করলে ওই সংখ্যাটি চলে আসে, ওই সংখ্যাটি আসে। যেমন 2, তো 1 রে ওই 2 দ্বারা গুণ করলে 2 হয়। एग्जांपल 7 × 1, 7 দিয়া এই 1 দিয়া ওই সংখ্যা মানে 7 মানে 7 রে গুণ করে হবে। তাহলে এর মানে কি এই 2 7 এই সংখ্যা কি আমাদের বলো তো দেখি? এগুলা হচ্ছে আমার মৌলিক সংখ্যা। এগুলা কি আমার মৌলিক সংখ্যা। एग्जांपल যেমন ধরো বলো তো কি 9 কি আমার মৌলিক সংখ্যা হবে? না। কেন হবে না? 1 × 9, 9 কে 9 হইতে পারে, 3 3 9 হইতে পারে। এটা মৌলিক সংখ্যা না। এটা কি সংখ্যা? এটা একটু বুঝাচ্ছি পরে। তাহলে মৌলিক সংখ্যা আবার মৌলিক সংখ্যা বলতে পারি আমরা 13 × 1। এর মানে কি যে সংখ্যাটাকে আমরা বলবো এটা মৌলিক না যৌগিক। যে সংখ্যা 13 একে 13, 13 রে এক ছাড়া কোন সংখ্যা দ্বারা গুণ করা যায় না, ভাঙা যায় না, গুণ করা যায় না। 13 একে 13, এমন কি 13 একটা মৌলিক সংখ্যা। এরকম আরো আছে, যেমন 19 × 1, তাহলে কি 19 এটা মৌলিক সংখ্যা। এখন হলো যৌগিক সংখ্যায় আমরা আসি। যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা যেমন ধরো 16। ঠিক আছে, 16 রে পার্ট করলে কত হয়? 4 4 16 হইতে পারে। ঠিক আছে, 16 রে করলে 8 2 16 হইতে পারে। মানে এই 16টা বারে বারে বিভিন্ন ভাবে ভাঙতেছে না, বিভিন্ন ভাবে ভাঙা যায় না, যায় তো। এই যে করা যায় আবার 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 4 আর 2 গুণে 16 হইতে পারে না। এর মানে কি এই 16 রে 16 ছাড়া 16 আর 1 ছাড়া কি আগুন গুণ করা যায় না? এটা কথা আমি ভুল বললাম। 16 রে বিভিন্ন ভাবে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করলে, যেমন 8 2 16 আসতেছে, 4 4 16 আসতেছে,
2 গুণ 2 গুণ 2 গুণ 2 হলো 16 আসছে, 16 কে 16 আসছে ভিন্ন ভাবে ভাঙা যায় না? তাহলে এর জন্য এই 16টাকে কি বলা হয়? যৌগিক সংখ্যা। যেমন ধরো 4, আমরা 4 into 1 4, আবার কি বলতে পারি 2 into 2 মানে 2 দুগুণে 4, তাই এটা কি সংখ্যা? এটা একটা যৌগিক সংখ্যা, ঠিক আছে? আবার যেমন ধরো 25, আমরা লিখতে পারি 25 into 1, আবার এটা দিবে লিখতে পারি 5 গুণ 5 5 5 25, তাই এটা কি সংখ্যা? একটা এটা একটা যৌগিক সংখ্যা। ক্লিয়ার? বোঝা গেছে তো? তাহলে কি আমরা মৌলিক সংখ্যা জানাইলাম তোমাদেরকে, যৌগিক সংখ্যা তোমাদেরকে জানাইলাম। এখন প্রশ্ন হচ্ছে একটা জিনিস জানাই, আমি তোমাদেরকে বারবারই বলতেছি, কি বলতেছি? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 9 0, এটা কি? স্বাভাবিক সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু কি? দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক বলে। দুইটি স্বাভাবিক সংখ্যার লসাগু যদি 1 হয় তাদের একটা কি বলে? সহমৌলিক বলে। এটা কিভাবে তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে দেখাইতে পারি? যেমন ধরো 6 একটা আর 35, 6 এর কি 3 দুগুণে 6, বা বলতে পারি কি 6 তে 6, 35 কে কি বলতে পারি 35 into 1 35, 5 7 35 বলতে পারি, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে কোন কোন, আমি আগে বলছি 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 1 কি কোন মৌলিক সংখ্যা না। তাহলে কি দাঁড়াইলো? এই দুইটা সংখ্যা কি হতে হবে? এই দুইটা সংখ্যার কোন সাধারণ উৎপাদক নাই। এই সংখ্যার কোন কি কোন নাই। দুটি স্বাভাবিক সংখ্যা কি গসাগু। এখন তো এইটা বাংলাম এইটা বাংলাম, এই দুইটার মধ্যে, এই দুইটা সংখ্যার মধ্যে কি আমার কোন এক জাতীয় কোন জিনিস আছে? না। যদি এক জাতীয় কোন জিনিস না থাকে তাহলে আমি এটার গসাগু নির্ণয় করতে পারি, তখন আমি এটার গসাগু লিখতে পারি 1। বুঝা গেল? যেমন ধরো 8 9, 8 বাংলা 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4 দুগুণে 8 9, 3 গুণ 3। এই দুইটা স্বাভাবিক সংখ্যা গসাগু কোন মিল আছে? নাই। তাহলে কি এই দুইটার এইটা 9 এর লসাগুটা কত রইলো? গসাগুটা কত রইলো? গসাগুটা কত? 8 এর 1। তাহলে এই 1 টাকা তাকে বলা হয় সহমৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা এই পার্ট শেষ হইল। এখন আমরা মূলক সংখ্যার পূর্ণের পার্টটা শেষ করলাম। এখন আমার ভগ্নাংশতে যাচ্ছি। ভগ্নাংশ দেখো, একটা আছে সাধারণ ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ কাকে বলে? ফার্স্ট আমি আসি তোমাদের কাছে। ভগ্নাংশ কি? ভগ্নাংশটা হচ্ছে যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশটা হচ্ছে যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কিউ ইজ নট ইকুয়াল টু 0, কিউ ইজ নট ইকুয়াল টু 1। ভগ্নাংশ হইতে গেলে কি দিব? উপরে একটা সংখ্যা থাকতে হবে, নিচে একটা সংখ্যা থাকতে হবে। ভগ্নাংশে কিন্তু লব আর হর আছে। ভগ্নাংশটা কি লব আর হর থাকে। পিরে যদি আমরা কি ধরবো? উপরের লব আর নিচেটাই কি ধরবো? হর। তাহলে ভগ্নাংশ কি দাঁড়াইলো? যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কিউ ইজ নট ইকুয়াল টু 0, কিউ ইজ নট ইকুয়াল টু 1। ভগ্নাংশটা হচ্ছে যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কিউ ইজ নট ইকুয়াল টু 0, কিউ ইজ নট ইকুয়াল টু 1, তাকে বলা হয় ভগ্নাংশ। আবার এই ভগ্নাংশটাকেই সাধারণ ভগ্নাংশ বলে। এই ভগ্নাংশটাকে কি বলে? আবার সাধারণ ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ আমরা কি বলতে পারতেছি? যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কিউ ইজ নট ইকুয়াল টু 0, কিউ ইজ নট ইকুয়াল টু 1। কেন এই কথাটা বলছি?
যদি p সমান যদি আমরা 2 ধরি, q সমান যদি আমরা যেমন ধরো 0 ধরলাম, p এর জায়গায় 2, q এর জায়গায় 0, আমরা কি 1/0 মানে ইনফিনিটি, 2/0 মানে কি ইনফিনিটি, কাজেই এটা থাকছে না। 1 ধরলে কি 2/1, 1 মানে কি এটা পূর্ণ সংখ্যা না, 2 একটা পূর্ণ সংখ্যা না, কিন্তু এই যে 1 নিচে দেওয়া তো आंसर কি দাঁড়ালো 2, এর মানে কি লব হর মেনশন করতেছে কেন, এর মানে কি এইটা একটা ভগ্নাংশ হইতে পারে না। p সমান যদি 2 ধরি অত 4 ধরলাম, আর q সমান আমি 3 ধরি, তো আমার ভগ্নাংশটা কি হবে 4/3, ঠিক আছে। অথবা p সমান যদি আমি 4 ধরি আর q সমান যদি আমি 5 ধরি, তার ভগ্নাংশটা কি হবে 4/5। এই হলো ভগ্নাংশ মানে কি সাধারণ ভগ্নাংশ, যা ভগ্নাংশ দুই ভাগে ভাগ করা সাধারণ ভগ্নাংশ দশমিক, আর ভগ্নাংশের যে সাধারণ ভগ্নাংশটি আবার ভগ্নাংশের ঠিক আছে। তাহলে এখন আমি সাধারণ ভগ্নাংশ আসি। সাধারণ ভগ্নাংশটা কি, সাধারণ ভগ্নাংশ এটি বলে যে তাকে p/q আকারে প্রকাশ করা যায়। q is not equal to 0, q is not equal to 0, q is not equal to 1। ভগ্নাংশ যা ক্রাইটেরিয়া সাধারণ ভগ্নাংশ সেম জিনিস। আচ্ছা, এখন সাধারণ ভগ্নাংশে আমরা আসি। সাধারণ ভগ্নাংশের মধ্যে আছে প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। যদিও সাধারণ আসলে দুই প্রকারই, প্রকৃত আর অপ্রকৃত দিয়ে আমরা কাজ চালিয়ে ফেলে, কিন্তু এখন মিশ্র একটা কথা আছে। হ্যাঁ, এটা আমি বুঝে দিচ্ছি তোমাদেরকে শিক্ষার্থীরা। আমি আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারতেছো। অনেক লম্বা ক্লাস, তোমাদের ধৈর্য নিয়ে ক্লাসটা করো, ভালো লাগবে। আমি জানি এই ক্লাসটা করলে এই বাস্তব সংখ্যা নিয়ে তোমরা যথেষ্ট ধারণা পাবা এবং তোমাদের খুব ভালো লাগবে আশা করি। প্রকৃত, প্রকৃত মানে কি, সাধারণ মানুষের প্রকৃত, প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, আমি তো আগে বললাম ভগ্নাংশের দুই অংশ থাকবে, একটা লব একটা হর, ঠিক আছে। যে ভগ্নাংশের বলতেছি, যে ভগ্নাংশের লব হবে ছোট, হর হবে বড়, তাকে কি বলে? তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব বড় ছোট হবে, হর হবে বড়, মানে কি এবার বলতে পারি লব, যে ভগ্নাংশের লব থেকে হর বড় হতে হবে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আবার এটা বলতে পারি যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট হতে হবে, হর অপেক্ষা লব ছোট হতে হবে, লবটা ছোটই দিব, হর অপেক্ষা লব ছোট হতে হবে, তাকে হলো প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন এক্সাম্পল 2/3, ঠিক আছে, মানে লব ছোট হতে হবে, হর বড় হতে হবে। এটা নিয়ে আমরা ছোট ক্লাসে পড়াশোনা করছি, তারপরে তোমাদের জানাই এলাম, জানানোর দরকার বাস্তব সংখ্যা ক্লাসের এখানে আসায় সেমিনারের সাথে আমরা এটা করলাম। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে লব বড় হতে হবে, হর ছোট হতে হবে। এর মানে কি, লব কোথায় থাকে? লব থাকে উপরে, মানে এই সংখ্যাটা হতে হবে বড়, যেমন ধরো 5 ধরলাম। হর হতে হবে ছোট, যেমন ধরলাম 3 ধরলাম, তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তো উদাহরণ আমি ডেফিনিশনটা এইভাবে দিতে পারি, যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আবার এটাও বলতে পারি যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় হবে তাকে অপ্রকৃত, যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় হবে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আবার এটা বলতে পারি যে ভগ্নাংশের লব থেকে হর ছোট হবে, লব থেকে হর ছোট হতে হবে, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। কথার উপরই আমি চেঞ্জ করতে পারি, সংখ্যাটা চেঞ্জ হইতে পারে। এবং আরেকটা দেখ, আমার প্রকৃত অপ্রকৃত গেল, এখন সর্বশেষ আসতেছে আমরা কি, মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আসলে অপ্রকৃত ভগ্নাংশেরই আরেকটা রূপ। অপ্রকৃত ভগ্নাংশেরই আরেকটা রূপ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত সমান আমরা কি জানি, যেমন ধরো 3/2 ধরলাম, যে সময় এমন কি 2 তে 3 ভাগ করলে 2 একে 2 1, তাই লেখা এক সমস্ত 2 ভাগের 1, ঠিক আছে। যেমন ধরো 3 তে 5 ভাগ করতেছি, 3 একে 3 2 করলে 2, দেখি দাঁড়ালো এক সমস্ত 3 ভাগের 2, ঠিক আছে। এই যে আসলো এই সমস্ত এক সমস্ত 3 ভাগের 2। তাহলে মিশ্র ভগ্নাংশ কাজটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশটাকে আমি যে সময় সমস্ত উপস্থাপন করব
তাকেই বলা হয় মিশ্র ভগ্নাংশ। এর মানে কি, অপ্রকৃত ভগ্নাংশকে আমি যখন সমস্তে ট্রান্সফার করব, সমস্ত করব, তখনই সে হয়ে যাবে কি মিশ্র ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি বিরক্ত লাগতেছে? আশা করি তোমাদের বিরক্ত লাগবে না। আজকের ক্লাসটা কিন্তু বুঝতে কিন্তু খুবই সুন্দর একটা ক্লাস হচ্ছে। আমি মনে করি এই ক্লাসটা তোমরা যথেষ্ট উপকৃত হবে। তাহলে ভগ্নাংশের আমি সাধারণত পাইলাম কি প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। ঠিক আছে, এখন আমরা যাই ভগ্নাংশে একটা কি দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কি? দশমিক কি? মূলদ ও অমূলদকে যে সময় দশমিক দিয়ে প্রকাশ করা হয়, এর মানে কি এই দশমিক না, দশমিক ভগ্নাংশ কি মূলদ এবং অমূলদ যে সংখ্যাটা, এই সংখ্যার এই সংখ্যাগুলো যদি আমি দশমিক আকারে নিতে চাই, যেমন দশমিক আকারে নিতে চাই, তখন তাকে কি বলে? দশমিক কোন সংখ্যা, একটা সংখ্যা যে আরেকটা সংখ্যা আমি ভাগ করলাম, ভাগ করে তাহলে যে সময় আমি দশমিক আকারে নিয়ে যাবো, তাকে কি বলে? দশমিক ভগ্নাংশ। যেমন ধরো লিখবো 2 দিয়ে আমি 3 দিয়ে ভাগ করব, 2 একে 2, দশমিক দিয়ে 5 আনলাম, কত? শূন্য তো আসবে না, দশমিক 0 আনলাম, 5 দোকানে 10, আনসারটা 1.5। ঠিক আছে, এই আনসারটা মিলে গেল না? আচ্ছা ঠিক আছে, জাস্ট জানি না তোমাকে যে সংখ্যাতে যে সংখ্যায় আমি ভাগ করি না কেন, একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যায় আমি যদি ভাগ করি, বইয়ের ভাষাকে বলা হয়েছে কি মূলদ ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হবে। মূলদ এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ যদি আমি করতে যাই, তাহলেই তাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। এখন দশমিক ভগ্নাংশটা আমি বিভিন্ন ধরনের লিখতে পারি। 3 এ লিখতে পারি 3.0, যেমন 4 এর লিখতে পারি 4.0, যেমন 5.5.0 এটাও লিখতে পারি। আবার যেমন 2 দিয়ে 5 দিয়ে ভাগ করলে কি হবে দেখাচ্ছি তোমাদেরকে। 2 দোকানে 4, 1.0, 5 দোকানে 10, এই 2.5, এটা একটা দশমিক ভগ্নাংশ। আবার যেমন ধরো 3 দিয়ে 10 রে, আমি বিভিন্ন ক্রাইটেরিয়া দেখাচ্ছি তোমাদেরকে। 3 3 9, 1.0, 3 3 9 1, এটা শেষ হচ্ছে না কিন্তু বারে বারে আসতেছে। 3 3 9 বাড়তেছে, অনবরত আসতেছে, 3 3 9 আবার আসতেছে, এর মানে কি 3.333 মানটা যাচ্ছে। ঠিক আছে, এই জাতীয় সংখ্যাটা আমি কিন্তু এই একটা। আর কি আসতে পারে বলো তো দেখি? আরো আছে, যেমন ধরো √3, 1.7321। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে টিপা দিলে 3 লিখে রুট দিলে এটাই সব হবে। মানে 3 কে আমি লিখতে পারি 3.0, 2 দিয়ে 5 এর ভাগ করলে 2.5 লিখতে পারি, 3 দিয়ে 10 এর ভাগ করলে কি 3.333। এই যে আসলে কোনগুলি, এটাকে আমি লিখতে পারি 3. এই যে একই জাতীয় সংখ্যা বারে বারে আসতেছে, তখন আমি একই জাতীয় একটা লিখে উপরে পৌনঃপুনিক দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, আর √3 এর দায় বলতে পারি 1.7321। এটা কিন্তু শেষ না, এটা কত আসছে। তো এই সবই কি আমাদের একটা, এই সবই কি আমাদের দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশ তো দেখলাই কত ধরনের হয় দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে বিভিন্ন ক্রাইটেরিয়া ব্যবহার করছে, যেমন সসীম। ঠিক আছে, সসীম। সসীম মানে কি? দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে তার সসীম ভগ্নাংশ হলে। সসীম যেটা হলো দশমিকের পর অঙ্ক সংখ্যা আটকে যায়, মানে আনসার বাইরের জায়গা, যেটার আনসার কি বাইরের জায়গা। যেমন ধরো 1.25, দেই না 2.5 আনসার হয়ে গেছে, 2.725 আনসার হয়ে গেছে। মানে কি দশমিক পরে এই অঙ্কগুলো আইসে স্টপ হয়ে গেছে। মানে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে তাকে কি সসীম দশমিক ভগ্নাংশ বলে। এবং তার উদাহরণগুলো এই আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন আমি আসি
অসীম আবৃত। এটা আসার আগে অসীম দশমিক বর্ণন সমাজ জানতে হবে। দেখো আমরা কেন এই সসীম পদ আমাদের ঠিক আছে, এই যে আমরা অসীম অনাবৃত সংখ্যাটা আমি লিখছি না, এটা কিন্তু এই অসীম দশমিকের দুইটা ক্রাইটেরিয়া আছে। বইতে একটা পার্ট আমি জাস্ট তোমাদেরকে বলতেছি, অসীম আবৃত, এই অসীম দশমিক বর্ণন অসীমটারই আবৃত, ওই দেখো অসীম অনাবৃত দশমিক, অসীম আবৃত, ঠিক আছে, দশমিক লেখা হচ্ছিল দশমিক আবৃত আর দশমিক অনাবৃত। আমরা এই কথাটা আমরা ডাইরেক্ট এই উদাহরণ নিয়ে গেছি। কেন নিয়ে গেছি? এটা এই চার্টের মধ্যে আসিনা, মানে মূলদের মধ্যে পড়ি না বলে এটা আমরা আগে আলাদা করে ফেলছি। তাহলে কি এই অসীম আবৃত দশমিকটা কি? অসীম আবৃত দশমিকটা কি বলো স্যার? অসীম আবৃত দশমিক মানে কি? দশমিকের পরে যে সংখ্যাগুলো আসে, ওই জন্য আগের জন্য একটা জিনিস দেখাই দিলাম তোমাদেরকে, 2 দিয়ে ও দেখাইছি একটা জিনিস, 3 দিয়ে 10 কে ভাগ করলাম, 3 3 9 1 0, 3 3 9 1 0, 3 3 9 বারে বারে আসতেছে। এর মানে কি এই যে 3.3 দিয়ে পৌনঃপুনিকে 3.3 দিয়ে ডটের কি আমি এটা কি লিখছি 3.3 এই পৌনঃপুনিক দিয়ে, এর মানে কি 3.3 পৌনঃপুনিক, এই পৌনঃপুনিক দিয়ে আমি যে জিনিসগুলো বুঝাবো তাকেই বলা হয় অসীম আবৃত। এর মানে কি দশমিকের পরে যে অঙ্কগুলা বারে বারে আসতেছে, একই জাতীয় অঙ্কগুলা দশমিকের পরে যে অঙ্কগুলা বারে বারে আসতেছে তাকে বলা হয় অসীম আবৃত। ক্লিয়ার তো আমার? সসীম কি? সসীমটা হচ্ছে কি দশমিকের পরে অঙ্কগুলা ক্যালকুলেশন করলে মিলে যায়, সসীম, ঠিক আছে, শেষ, আটকে গেল গা। কিন্তু অসীম আবৃতটা কি? এটা আটকাবে না। তবে এটা আবার সিস্টেম আছে, অসীম আবৃতটা কি দশমিকের পরে অঙ্কগুলো আসবে, শেষ হবে না। এই দুনিয়াতে যতদিন পর্যন্ত আছে, যতই ক্যালকুলেশন তুমি করো না কেন, এটা শুধু আসবে। তবে এটা কি একই জাতীয় সংখ্যা বারে বারে আসবে, ঠিক আছে, একই জাতীয় সংখ্যা বারে বারে আসবে। তখন তাই কি যেমন ধরো একটা এক্সাম্পল তোমাদেরকে বুঝাই আমি, 1.532 আসতেছে, অনুবর্ত আসতেছে একই জিনিস। তখন আমি এটাকে আটকাবো কিভাবে? আমার তো দেখতেছি এটা আটকাবে, তবে এখানে বলা হয়েছে কি 532 আসতেছে অনুবর্ত, আমি তখন 1.532 এই পৌনঃপুনিকের প্রথম অক্ষর যেখান থেকে শুরু এবং শেষ অক্ষর যেটা, এটা আমি ক্লোজ দিব। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখাচ্ছি আমি, 2.131313 এটা আমি কি লিখবো 2.13, পৌনঃপুনিক শুরু পৌনঃপুনিক শেষ। কথা দেখছো? একটা সংখ্যা একটা পৌনঃপুনিক দিলাম, দুইটি সংখ্যা কি সময় হবে 1 শুরু শেষ। এখানে কি এই তিনটে সংখ্যা বারে তিনটে সংখ্যা পড়বো ঘুরতে আসছে, এর মানে কি যদি এটা এইভাবে আসে 2.1324 তাহলে 1324 এভাবে আসে, আমি এটা কি লিখবো 2.1324 লিখলাম। এখানে পৌনঃপুনিক শুরু, এখানে পৌনঃপুনিক শেষ। তো বুঝা গেল তো? অসীম আবৃত মানে কি দশমিকের পরে একই জাতীয় সংখ্যা যদি বারে বারে আসে তাকে বলা হয় অসীম আবৃত, তখন তাকে পৌনঃপুনিক দিয়ে আটকাতে হয়, ঠিক আছে। আর এছাড়া আর অসীম অনাবৃত দশমিক তোমাদেরকে আগে বলে দিচ্ছিলাম। অসীম অনাবৃত দশমিক মানে কি দশমিকের পরে কোন সংখ্যা মিল থাকবে না, 1 2 5 7 8 0 5 না 8 9 6 এই আসতেছে, এটা কোন একটার সাথে আরেকটা কোনো মিল নাই, অনবরত আসতেছে। তখন অনেক ক্যালকুলেট করে দিলে মান গুলো আসছে কিনো মাস্টার বলে, আবার হলো 3.8701892 ডলার আসছে দিবে, কোন মিল নাই একটার সাথে আরেকটা, যেমন ক্রাইটেরিয়া ফালানো যায় না। দশমিকের পরে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা যেমন কোনো মিল নাই, শুধু আসতেছি, তখন তাকে বলা হয় অসীম অনাবৃত দশমিক। এই অমূলত বলতে শুধুমাত্র এই অসীম অনাবৃত দশমিক মানে এই উদাহরণটা এই জাতীয় উদাহরণটি বোঝানো হয়। আমি মনে করি শিক্ষার্থীরা তোমরা এই বাস্তব সংখ্যা নিয়ে বুঝতে পেরেছো। আমি জানি আমার এই ক্লাসটা যদি তোমরা বারবার রিভাইজ করে দেখো অনেক উপকারে আসবে। আর এই ক্লাসটা শুধু আমি 9 10 এর জন্য করি নাই, এই ক্লাসটা 6 7 8 9 সবাই এটা দেখলে যথেষ্ট উপকারে আসবে। এবং বাচ্চারা 6 শ্রেণীর বাচ্চারা তারা যদি
যত আগে এই ক্লাসগুলো সম্পর্কে ধারণা হবে তাদের অঙ্ক তত সুবিধা হবে বুঝতে। এখন আমাদের বিভিন্ন অবজেক্টিভ এমসিকিউ প্রশ্ন আসে, এবং এইসব জিনিস যদি না জানে একটা বাচ্চা, তাহলে তাদের বেসিক স্ট্রং হবে না। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। আগামী দিন আমরা এই বাস্তব সংখ্যা, আজ আমি বাস্তব সংখ্যার বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন মূলদ, অমূলদ, পূর্ণ, ভগ্নাংশ, ধনাত্মক, এইসব নিয়ে আমি সামনে ক্লাসে প্রত্যেক জিনিস পার্ট নিয়ে তোমাদের সামনে এক্সাম্পল নিয়ে হাজির হবো। তা আজকে এই পর্যন্তই থাক।